অপরাধে জড়াচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত অবসরপ্রাপ্তদের কেউ কেউ। ৮ মাসে রাজধানীতে অর্ধশত ডাকাতির ঘটনায় জড়িত ৩৬ জন। আইনি ব্যবস্থার দাবি ডিএমপির। নিজেদের দাবিতে অনড় রাজস্ব বোর্ডের কর্মীরা। কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি বহাল। অফিস করার নির্দেশ সরকারের। ১ জুলাই সব পক্ষকে নিয়ে সভা। তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যের পর এবার পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। স্থলপথে বাংলাদেশ থেকে নেওয়া যাবে না ৯ ধরনের পণ্য, খোলা আছে সমুদ্রপথ। এবং জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের পক্ষে রায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের। ট্রাম্পের নির্বাহী আদেশ ঠেকানোর ক্ষমতা কমল নিম্ন আদালতের। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। অপরাধ চক্রে জড়িয়ে পড়ছেন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত সদস্য ও অবসরপ্রাপ্তদের কেউ কেউ। গত ৮ মাসে রাজধানীতে ৪৭টি ডাকাতের ঘটনায় এমন ৩৬ জনের নাম এসেছে। তাদের মধ্যে গ্রেফতার হয়েছেন ১৫ জন। আছে বর্তমান সদস্য ও তাদের সোর্সদের নামও। কেউ অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। গত ১৪ জুন রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ ও ১৩ নম্বর সড়কের সংযোগস্থলে র্যাবের পোশাকে নগদের এক পরিবেশকের ২ কর্মীকে গতিরোধ করার চেষ্টা করা হয়। র্যাব দেখে দৌড়ে পালাতে গেলে তাদের ধরে ফেলে সঙ্গে থাকা ১,৮,০০,০০০ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও র্যাব ভেবে এগিয়ে যাননি কেউ। র্যাবের লোক আছে, রাস্তা থেকে বাড়ি থেকে ছিনতাইকারী দাবায় নিয়েছে। বুঝতে পারি মানুষ খালি দেখছে কিন্তু বুঝতে পারি না। পরে তদন্তে নেমে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় নগদ ২২ লাখ টাকা। জানা যায় চাকরিচ্যুত পুলিশ ও সেনা সদস্যের নেতৃত্বে হয় এই ডাকাতি। ভুক্তভোগী জানালেন ডাকাতচাতার ব্যবসার সব পুঁজি নিয়ে গেছে। দ্রুত লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি তার। আমার এখন নগদকে সার্ভিস দিতেও আমার কষ্ট হচ্ছে, আমি কষ্ট করেই সার্ভিস দিচ্ছি। দ্রুত এটা ধরতে পারেন আর কি, আমি সেটাই আশা করছি। গত মার্চে ধানমন্ডিতে যৌথ বাহিনী সেজে বাসা থেকে প্রায় ৩৬ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। মামলা সূত্রে জানা যায় এতে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ও বর্তমান ১১ সদস্য। ৫ জন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক। উদ্ধার করা যায়নি লুণ্ঠিত মালামাল। গত জানুয়ারিতে রাজধানীর গুলশানে একটি বাসা থেকে যৌথ বাহিনী পরিচয়ে ৬০ ভরি স্বর্ণালংকার ও ৩৪ লাখ টাকা লুট করা হয়। একই মাসে গুলশানের ওয়েস্টিন হোটেলের উল্টো পাশে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ১ কোটি টাকা লুট করা হয়। এই ২ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ৬ জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও গ্রেফতার হয়েছেন ১ জন। উদ্ধার হয়নি লুণ্ঠিত মালামাল। গত বছরের অক্টোবরে মোহাম্মদপুরে যৌথ বাহিনী সেজে একটি বাসা থেকে ৭০ ভরি স্বর্ণালংকার ও ৭৫ লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় চাকরিচ্যুত এক লেফটেন্যান্ট কর্নেল সহ ১১ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের নাম আসলেও গ্রেফতার হয়েছে ৫ জন। উদ্ধার হয়েছে মাত্র ১৭ লাখ টাকা। এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত থাকায় কথা বলতেও ভয় পান ভুক্তভোগীরা। সাধারণ আসেনি না, পুলিশের লোক আছে, জেএর লোক আছে, আর্মির লোক আছে। আমার বিরুদ্ধে আতঙ্ক কাজ করে টাকা পয়সা করে। গত ৮ মাসে রাজধানীতে ৪৭টি ডাকাতির ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে ডাকাতরা পরিচয় ব্যবহার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর। আবার অনেক ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততাও পাওয়া গেছে। এখন প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ত জন্যই কি এসব মামলার সুরাহা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী? ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীরা জড়ালে আসামি গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে কঠোর হওয়ার পরামর্শ অপরাধ বিশ্লেষকের। যেখানেই সে চাকরি করুক, সেখানে যদি কোনো সুযোগ সুবিধা সে এখনো চলমান থাকে সেটাকে বন্ধ করা, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা এবং তিনি যে ধরনের অবসরকালীন যে সুযোগ সুবিধা পেয়েছেন সেটাকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে এটাকে নিয়ে যাওয়া। গত ৮ মাসে রাজধানীতে ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ৩৬ সদস্য ও সোর্সের নাম এসেছে। এর মধ্যে গ্রেফতার হয়েছেন ১৫ জন। ডিএমপির দাবি কেউ অপরাধে জড়ালে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। ২-১ জন বা আংশিক গ্রেফতার করার আমরা আত্মতুষ্টিতে ভুগছি তা না, এটা একটা চলমান প্রক্রিয়া এবং যারা এসব ঘটনা ঘটানোর পরে গা ঢাকা দিয়ে থাকে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টা সেটা অব্যাহতই আছে। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ অভিযানে আসলে 999 বা নিকটস্থ থানায় ফোন করে নিশ্চিত হওয়ার পরামর্শ ডিএমপির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চীনের ক্ষমতাসীন দল সিপিসির সঙ্গে রাজনৈতিক সংলাপে বিএনপি আগ্রহী বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক এই সফরের মধ্য দিয়ে ২ দলের নতুন সমঝোতা ২ দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে বলেও জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দল সিপিসি। গতরাতে 5 দিনের চীন সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে একথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশ সফরের আমন্ত্রণ সিপিসি গ্রহণ করেছে বলেও জানান তিনি। রাত 10:40 এয়ার চায়নার একটি ফ্লাইটে ঢাকায় ফেরে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় ও সেলিমা রহমান সহ বিএনপির 9 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। গত 22 জুন প্রতিনিধি দলটি চীন সফরে যায়। আমাদের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে। আমাদের দেখা হয়েছে, মিটিং হয়েছে, অত্যন্ত চমৎকার একটা মিটিং হয়েছে। তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করারও আলোচনা হয়েছে। রাষ্ট্র সংস্কার, গণহত্যা জড়িতদের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ দুপুরে। সকাল থেকেই সমাবেশের স্থলে আসছেন দলটির নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। টাঙ্গাইল জেলা সম্মানিত যাদের নাম ঘোষণা হলো, আপনাদেরকে মেহেরবানি করে দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। 24-এর গণঅভ্যুত্থানে গণহত্যাকারী যারা ছিলেন তাদের বিচার, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে যেন হয়, এই 3 দফা দাবি নিয়ে আজ কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশ ডাকা হয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু ইতিমধ্যে লোকারণ্য হয়ে গিয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, আজ দিনের প্রথম সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কর্মীরা তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেছে। আমরা জানি যে আজকের এই সমাবেশের আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে বেলা 2টায়, কিন্তু তার আগেই মূলত পুরো যে উদ্যান জুড়েই এই দলটির যে কর্মীরা তারা এখানে এসেছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা হাতে করে দলের প্রতীক হাত পাখা সেটি নিয়ে এসেছেন। সেই হাত পাখা কিন্তু এক প্রকার ছেয়ে গেছে এই সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে। একই সাথে কিন্তু তারা দলের বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করছেন, তারা বহন করছেন বিভিন্ন পতাকা। এবং আমরা যেটা জানি যে বেলা 11টা বা 12টার দিক থেকে কিন্তু বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে যে নেতারা আছে দলটির তারা কিন্তু বক্তব্য শুরু করবেন এবং তারপর ধারাবাহিকভাবে এই আলোচনা এবং তাদের বক্তব্য সেটি চলবে। বেলা 2টার পর থেকে কিন্তু এই দলটির প্রধান যে শীর্ষ 2জন নেতা আছেন তারা কথা বলবেন। আমরা গতকাল কিন্তু যখন এই সমাবেশ স্থলের প্রস্তুতির খবর নিতে এসেছিলাম তখন কিন্তু দলটির মুখপাত্র আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে আজ বাংলাদেশে আসলে নতুন বিকল্প একটি রাজনীতির উত্থান আসলে তারা এই সমাবেশ থেকে জন্ম দেবে এবং একই সাথে তাদের যে 3 দফা দাবি সেই দাবিতে জোরালো ভূমিকা রাখার জন্য অন্যান্য সমমনা যে দল আছে তাদেরকেও তারা আহ্বান জানাবে। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই যে মহাসমাবেশ সে ব্যাপারের খবরের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ফ্রি ট্রেড জোন করার নীতিগত সিদ্ধান্ত সরকারের। আমদানি রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি, কমবে জটিলতা, আশা কর্তৃপক্ষের। দাবি পূরণ না হওয়ায় কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে আছেন সহকর্মী এমএস আরফিন এবং চট্টগ্রাম কাস্টম হাউসে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছে আরফিনের কাছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যে আন্দোলন চলছে তার যদি সবশেষ তথ্য আমি এই মুহূর্তে জানাতে চাই। রোড টু এনবিআর এর যে কর্মসূচি ঘোষণা করা ছিল সেই ঘোষণা অনুযায়ী কিন্তু সারা দেশ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা আজ এই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সামনে অবস্থান করছেন। তারা আমরা যেমনটি দেখেছি যে ঢাকা, সিলেট, রাজশাহী, রংপুর থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কর্মকর্তারা এখানে এসেছেন এবং তারা অবস্থান নিয়েছেন এনবিআর প্রাঙ্গণে। তারা সকাল থেকেই এখানে অবস্থান করছেন এবং তারা
অফিসে প্রবেশ করেননি। তারা যে ঘোষণাটি দিয়েছিলেন যে আজকে 28 জুন থেকে তারা লাগাতার কমপ্লিট শাটডাউনে যাবেন, সেই কর্মসূচিটি কিন্তু তারা এই মুহূর্তে পালন করছেন। তারা যেমনটি জানিয়েছেন যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করা পর্যন্ত কিন্তু তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় যেটি জানিয়েছে যে কর্মসূচি প্রত্যাহারের যে আহ্বান জানিয়েছে তারা সেটিকে কিন্তু উপেক্ষা করেছেন। এবং একই সাথে এনবিআর থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি তাদের কাছে পাঠানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে যথাসময়ে যদি অফিসে কর্মকর্তা কর্মচারী প্রবেশ না করেন কিংবা যথাসময়ে অফিস শেষ না করে যদি তারা বের হন, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারিকেও কিন্তু তারা উপেক্ষা করেছেন। এবং তারা বলছেন যে এনবিআর যে যৌক্তিক সংস্কার তারা চান, যে সংস্কারের উদ্দেশ্যে তারা লাগাতারভাবে আন্দোলন চালিয়ে আসছেন, এই দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে তারা কিন্তু আসলে কোনো ধরনের আলোচনা কিংবা কোনো ধরনের আশ্বাসে কিন্তু তারা আশ্বস্ত হতে চান না। তারা যেমনটি জানিয়েছে সরাসরি তাদেরকে যদি আলোচনায় ঢাকা হয়, অর্থাৎ এই যে আন্দোলনে রাজ্য রাজস্ব বোর্ড সংস্কারের যে ব্যানার রয়েছে সেই ব্যানারের অধীনে যদি তাদেরকে ডাকা হয়, তাদেরকে যদি আলোচনায় বসতে বলা হয়, তখনই কিন্তু তারা সেই আলোচনাটিতে বসবেন। এবং তারা বলছেন যে বরাবরের মতোই যে ধরনের সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে যে ধরনের আশ্বাস দেওয়া হয়েছে, সেই সব সিদ্ধান্ত কিংবা বৈঠকে কিন্তু তাদের সম্পৃক্ততা রাখা হয়নি, অর্থাৎ রাজস্ব বোর্ড সংস্কার পরিষদের কোনো কর্মীদেরকে তাদেরকে সেখানে সম্পৃক্ততা রাখা হয়নি, যে কারণে কিন্তু তারা আবারও কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। তারা বলছেন যে জাতীয় রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন তিনি এই আন্দোলনের শুরুতে এসে কিন্তু তিনি 5 জন কর্মকর্তাকে অবৈধভাবে বাতিল করেছে বলে কিন্তু তারা দাবি করছে। তারা আবারও তাদেরকে স্বপদে বহাল চাচ্ছেন এবং এই মুহূর্তে তারা যেটি বলছেন যে তাদের যে কর্মসূচি এটি কিন্তু তারা চলমানই রাখবেন। তো এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সামনে ফেরদৌস লিপি, আরেক সহকর্মী, বিস্তারিত জানতে তার কাছে চলে যাচ্ছি। রাজস্ব কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচিতে চট্টগ্রাম কাস্টমস হাউস কিন্তু পুরোপুরি অচল এবং আপনারা দেখছেন যে একদম শুনশান নীরবতা। দেশের সবচেয়ে রাজস্ব সংগ্রহকারী চট্টগ্রাম কাস্টমস হাউস, কিছু আনসার এবং কিছু কর্মচারী এখন আমরা দেখতে পাচ্ছি নিচতলায় অবস্থান করছে। আপনারা জানেন যে দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী এই যে চট্টগ্রাম কাস্টমস হাউস গত মাস দেড়েকের বেশি সময় ধরে যে কর্মবিরতি পালন করছে রাজস্ব কর্মকর্তারা, এতে আসলে দেশের সব যে কাস্টমস হাউস সেগুলো যেমন অচল অবস্থা, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। পুরোপুরি অচল অবস্থা বলতে পারি আমরা। এবং আপনারা জানেন যে দেশের আমদানি রপ্তানির প্রায় 90% কিন্তু হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে এবং যার সাথে সংশ্লিষ্ট এই কাস্টমস হাউস। ফলে একদিন অচল থাকা মানে আসলে রাজস্ব যে আদায় কার্যক্রম সেটা চরমভাবে ব্যাহত হচ্ছে। এতদিন হয়তো দেখা গেছে যে তারা 12টা থেকে 5টা পর্যন্ত কর্মবিরতি পালন করত, কিন্তু আজকে পুরোপুরি কিন্তু শাটডাউন। ফলে আজকে শনিবার হওয়াতে আমদানি শাখা বন্ধ থাকলেও রপ্তানি শাখায় কিন্তু কার্যক্রম চলতো, কিন্তু শাটডাউনের কারণে সেই কাজ কিন্তু পুরোপুরি বন্ধ। বেলা 10টা সোয়া 10টা হলেও কিন্তু আমরা দেখেছি যে কোনো সিএনএফ এজেন্ট বা রাজস্ব যে কর্মকর্তা তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটা পরিচালনা করছে না। এক্ষেত্রে তারা বলছেন যে তাদের যে দাবি, যেহেতু এটা কেন্দ্রীয় কর্মসূচি, সেই কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কিন্তু তাদের যে কর্মসূচি সেটা অব্যাহত থাকবে। সেটা দিক নির্দেশনা না আসা পর্যন্ত কিংবা দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি তারা পালন করে যাবেন। এবং এই যে কর্মবিরতি চলছে আজকে পুরোপুরি শাটডাউন, সে কারণে কিন্তু চট্টগ্রাম কাস্টমস হাউসের সাথে চট্টগ্রাম বন্দর যেহেতু রিলেটেড, সে কারণে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরেও আসলে কন্টেনারের যে হ্যান্ডেলিং, বিশেষ করে আপনারা জানেন যে যারা রফতানিকারক এবং আমদানিকারক আছেন তাদের কিন্তু সেই কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এবং যারা আমদানিকারক আছেন তারা বলছেন যে যেমন পণ্য আমদানিতে বিশেষ করে তারা ডকুমেন্ট জমা দিতে পারছেন না, তেমনি রপ্তানিকারক আছেন বিশেষ করে যারা গার্মেন্ট শিল্প মালিক তাদের কিন্তু দারুণ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এই কলম বিরতিতে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম কাস্টমস হাউস ও এনবিআর এর সামনে থেকে। তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যের পর এবার স্থলপথে বাংলাদেশ থেকে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। সবগুলো পণ্যই পাট ও পাটজাত। তবে মহারাষ্ট্রের নভসেবা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। চলতি বছরের মে এপ্রিল মাসে কয়েক ধাপে বাংলাদেশের পণ্যের ওপর বন্দর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। মে মাসে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে সীমাবদ্ধতা আসে, আর 9 এপ্রিল মধ্যপ্রাচ্য ও ইউরোপগামী পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধাও তুলে নেয় দেশটি।
এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ থেকে বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব পণ্য এখন থেকে ভারত বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর দিয়ে নয়, শুধু মহারাষ্ট্রের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে। তবে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানগামী ট্রানজিট পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। টেক্সটাইল বাজারে বড় প্রতিযোগী বাংলাদেশ। 2023-24 অর্থ বছরে দুই দেশের মধ্যে মোট বাণিজ্য ছিল $12.9 বিলিয়ন। এর মধ্যে ভারতের রপ্তানি $11.46 বিলিয়ন এবং বাংলাদেশ থেকে আমদানি $2 বিলিয়ন। ভারতীয় গণমাধ্যমের দাবি, এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে পারে সীমান্ত ব্যবসা ও বাংলাদেশের রপ্তানি খাতে। নাদিম মারজান, সময় সংবাদ। যে বিরাজমান জটিলতা নিরসনের পাশাপাশি সরকারি সংস্থাগুলোর কাজে গতি আনতে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ফ্রি ট্রেড জোন গড়ে তুলতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে একই ছাতার নিচে আনা হচ্ছে বন্দর, কাস্টম, শিপিং, সি অ্যান্ড অফ এবং ব্যাংকিং সহ বাণিজ্য ভিত্তিক সবগুলো সেবা খাত। সাক্ষাৎ চুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম বন্দর দিয়ে চলছে দেশের লাখ কোটি টাকার বাণিজ্য। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে যে কোনো পণ্য আমদানি, খালাস নেওয়া পর্যন্ত সরকারি বাণিজ্যিক অন্তত 26টি প্রতিষ্ঠানের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে এখানে। ফলে নানা জটিলতায় আমদানি রপ্তানি বাণিজ্যের সৃষ্টি হয় দীর্ঘসূত্রিতা। ফ্রি ট্রেড জোন হয় তাহলে কিন্তু আমরা অনায়াসে আমরা ইম্পোর্টগুলা ইজিলি আমরা খালাস করতে পারি এবং আমাদের আপনারা জানেন আমাদের আরএনজিটা কিন্তু একটা টাইম বাউন্ড একটা ইন্ডাস্ট্রি। আমদানি পণ্য ছাড় করাতে কিংবা রপ্তানি পণ্য বিদেশে পাঠাতে গিয়ে নানামুখী জটিলতায় পড়তে হয় বন্দর ব্যবহারকারীদের। এক্ষেত্রে বন্দর কেন্দ্রিক ফ্রি ট্রেড জোন গড়ে তোলার কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। উন্নত সবগুলো দেশে ফ্রি ট্রেড জোন কার্যকর থাকলেও এক্ষেত্রে বাংলাদেশ ছিল পিছিয়ে। বিশেষ করে তৈরি পোশাক খাতে সাম্প্রতিক সময়ে যে সংকট সৃষ্টি হয়েছে তা কাটাতেও ভূমিকা রাখবে এই ফ্রি ট্রেড জোন। এটা অত্যন্ত ইতিবাচক দেশের স্বার্থে, বাণিজ্যের স্বার্থে। এই ফ্রি ট্রেড জোন এখানে বিজনেস ফ্রেন্ডলি একটা পরিবেশ থাকবে, বিজনেস ফ্রেন্ডলি পলিসিগুলো ইস্যু হবে। চলতি বছরই চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু হবে বিশেষ এই জোনের। অচিরেই এই জায়গাটা হয়ে যাবে এবং এটা হয়ে গেলে এইখানে আপনার তুলা থেকে শুরু করে যে ধরনের র মেটেরিয়াল এই ফ্রি ট্রেড জোনে রাখলে লোকাল কারেন্সিতে আপনার এলসি ওপেন করে শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে তারা মার্কেট থেকে ডেলিভারি নিতে পারবে এখান থেকে। এদিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরকেও যুক্ত করা হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের গতি আনার কাজে। অত্যন্ত ব্যবসা বান্ধব এয়ারপোর্ট। আমাদের এখানে যদি কোনো বিদেশি যাত্রী যদি কোনো এসে কোনো ধরনের সাহায্য চায়, ব্যবসায়িক যারা বিনিয়োগ করতে আসে, সে ব্যাপারে আমরা যথেষ্ট তৎপর। চট্টগ্রাম বন্দর বছরে 32 লাখ কন্টেনারের পাশাপাশি 12 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেওয়ার ক্ষমতা সীমিত হল নিম্ন আদালতের। শুক্রবার মার্কিন সর্বোচ্চ আদালতের দেয়া এই আদেশের পর আবারও জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের উদ্যোগের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। চলতি বছর জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ইস্যুতে কয়েকশো সিদ্ধান্ত নেন এবং নির্বাহী আদেশ জারি করেন। এর মধ্যে বিতর্কিত ও স্পর্শকাতর ছিল যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ। ট্রাম্পের এই আদেশের পর নিম্ন আদালত তার স্থগিতাদেশ দেন। শুক্রবার সুপ্রিম কোর্টের দেয়া এক রায়ে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন আদেশ স্থগিতে নিম্ন আদালতের বিচারকদের ক্ষমতা সীমিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানান, প্রেসিডেন্টের আদেশের উপর ডিস্ট্রিক্ট কোর্টের বিচারকরা দেশ জুড়ে স্থগিতাদেশ দিতে পারবেন না। বিগত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন আদেশের উপর স্থগিতাদেশ দিয়ে আসছিলেন নিম্ন আদালতের বিচারকরা। এতে ট্রাম্প প্রশাসনের নীতি প্রয়োগ সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হয়। সুপ্রিম কোর্টের রায়ের পর ডোনাল্ড ট্রাম্প এটিকে বিশাল বিজয় বলে দাবি করেন। বলেন, তিনি এখন তার প্রশাসনের পরিকল্পনাগুলো বাস্তবায়নে এগিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রে ভ্রমণে এসে সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটছে অহরহ। এসব ক্ষেত্রে হাসপাতালের চিকিৎসা খরচও বহন করতে হয় না। সংবিধান অনুযায়ী জন্ম নেয়া শিশুটি মার্কিন নাগরিকত্ব লাভ করে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
সড়কে থামছে না মৃত্যুর মিছিল। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে বাস ও ট্রাক সংঘর্ষে নিহত 4, আহত অন্তত 15। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছে পুলিশ। অপরাধে জড়াচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত ও অবসরপ্রাপ্তদের কেউ কেউ। 8 মাসে রাজধানীতে অর্ধশত ডাকাতির ঘটনায় জড়িত 36 জন। আইনি ব্যবস্থার দাবি ডিএমপির। এবং এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় রাজস্ব বোর্ডের কর্মীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি। কর্মবিরতিতে অচল চট্টগ্রাম কাস্টম হাউস। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।